তো ফিজিক্যাল অ্যাবজর্পশনের আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে, ভৌত অধিশোষণের কিছু ক্যারেক্টারিস্টিক্স। প্রথমটা বলছে যে প্রথম পয়েন্ট হচ্ছে ল্যাক অফ স্পেসিফিসিটি। আচ্ছা আমি বাংলা ইংরেজি দুটোতেই বলছি, লিখেছি একটাতে, কিন্তু যখন বাংলাতে বলবো যারা বাংলা দরকার তারা বাংলা কিন্তু লিখে নেবে। ল্যাক অফ স্পেসিফিসিটি জায়গাতে তোমরা লিখবে সুনির্দিষ্টতার অভাব, অর্থাৎ ফিজিক্যাল অ্যাবজর্পশনের কোনো স্পেসিফিক নেচার নেই, অর্থাৎ যাকে তাকে অ্যাবজর্ব করিয়ে নেয়। তার কারণ ফিজিক্যাল অ্যাবজর্পশনের বেসিসটা কি? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, অ্যান্ড ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা ইউনিভার্সাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সবার মধ্যেই কাজ করছে, সবাই সবাইকে অ্যাট্রাক্ট করছে, তাই না? তাহলে যেহেতু ফিজিক্যাল অ্যাবজর্পশনের বেসিসটাই হচ্ছে বা কারণটাই হচ্ছে যেহেতু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু সবার মধ্যেই অপারেটিভ, মানে একটা ইউনিভার্সাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সুতরাং সেখানে কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে কোনো একটা অ্যাবজর্বেন্ট কোনো একটা পার্টিকুলার অ্যাবজর্বেন্টকেই শোষণ করাবে। ও যাকে তাকে শোষিত করাতে পারে, নিজের সার্ফেসে যাকে তাকে অ্যাবজর্পশন করাতে পারে, যে কারণে ফিজিক্যাল অ্যাবজর্পশনটার মধ্যে কোনো স্পেসিফিক নেচার নেই। ক্লিয়ার? বিকজ এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন একটা ইউনিভার্সাল ফোর্স অফ অ্যাট্রাকশন, কোনো স্পেসিফিক ব্যাপার নেই। নেক্সট হচ্ছে নেচার অফ দ্য গ্যাস, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে রাখি, নেচার অফ দ্য গ্যাসের উপর ডিপেন্ড তো করবে, কারণ যে গ্যাস, সব গ্যাস তো একই রকম নয়, একই রকমভাবে অ্যাবজর্ব হবে। এই যে গ্যাসগুলো সহজে তোমার তরলে পরিণত করা যায়, অর্থাৎ ইজিলি লিকুইফায়েবল যে গ্যাস, বা যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার হাই, সেই সমস্ত গ্যাসগুলোর অ্যাবজর্পশনটাও বেশি হয়। আমরা এই প্রসঙ্গটা মানে ইজিলি ক্রিটিক্যাল টেম্পারেচারের ব্যাপারটা দেখতে তোমাকে ক্লাস 11-এর ওই তোমার স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটা একটু দেখে আসতে হবে, ওখানে বলা আছে ব্যাপারটা। ক্রিটিক্যাল টেম্পারেচার জায়গাটা ওখানে একটু দেখে আসলে ভালো হয়, বিকজ এই লেকচারের মধ্যে এত কিছু ইনক্লুড করতে গেলে শুধু ইলংগেটেড হয়ে যাবে, ইটস এ পার্ট অফ ক্লাস 11। তো তোমরা ওই জায়গাটা একটু দেখে নেবে, যদি বুঝতে পারো অসুবিধা হয় দেন আমি আলাদা করে বলবো। তো যাই হোক, আমি আপাতত এইটুকু মনে রাখো যে মোর ইজিলি লিকুইফায়েবল গ্যাস, যে গ্যাসগুলোকে সহজে লিকুইফাই করা যায়, যে সমস্ত গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়, বা যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল তাপমাত্রা, সংকট তাপমাত্রা, সংকট উষ্ণতা বলা হয়, সংকট উষ্ণতা উচ্চ, সেই সমস্ত গ্যাসেরই বেশি অ্যাবজর্পশন হয়। যেমন ধরো 1 গ্রাম অ্যাক্টিভেটেড চারকোল, 1 গ্রাম অ্যাক্টিভেটেড চারকোলের মধ্যে 380 ml সালফার ডাই অক্সাইড শোষিত হয়, অধিশোষিত হয়। যেখানে যদি সালফার ডাই অক্সাইড না নিয়ে যদি মিথেন নিতাম, ওই 1 গ্রাম চারকোল 16 ml মিথেনকে শোষিত করতে পারত। কেন এই ডিফারেন্সটা হলো? বিকজ দেখো সালফার ডাই অক্সাইড অনেক ইজিলি লিকুইফায়েবল দ্যান মিথেন। সালফার ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 157 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেখানে মিথেনের ক্রিটিক্যাল টেম্পারেচার -83 ডিগ্রি সেন্টিগ্রেড, 83 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং তাহলে আমরা এখান থেকে একটা জেনারেল সম্পর্ক এভাবে আনতে পারি, একটা জেনারেল রিলেশন এখানে আমরা এইভাবে ড্র করতেই পারি যে ইনক্রিজিং ক্রিটিক্যাল টেম্পারেচার, যদি ক্রিটিক্যাল টেম্পারেচার ইনক্রিজ করে, যদি ক্রিটিক্যাল টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে কি হবে? ইজ অফ লিকুইফ্যাকশন, ইজ অফ লিকুইফ্যাকশন ইনক্রিজ করবে, অর্থাৎ সহজে তাকে যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার বাড়বে বা বেশি, তাদের সহজে লিকুইফাই করা যায়। আর যাদের এই দুটো কন্ডিশন আছে, ইজিলি লিকুইফায়েবল আর ক্রিটিক্যাল টেম্পারেচার হাই, তাদের অ্যাবজর্পশন রেটও বেশি, অ্যাবজর্পশন রেট হাই, বেশি অ্যাবজর্ব হয় তারা। এটা তোমাদের সহজে মনে রাখতে হবে, এমসিকিউ তো দিয়ে দেয় কখনো কখনো। তো যাই হোক, তাহলে নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করছে কোন গ্যাসের কার ক্রিটিক্যাল টেম্পারেচার কত, তার উপর ডিপেন্ড করছে সেই গ্যাসটা কতটা অ্যাবজর্ব হবে। নেক্সট যে পয়েন্ট, দেখো বলছে রিভার্সিবল নেচার। রিভার্সিবল নেচার আছে ফিজিক্যাল অ্যাবজর্পশনের, রিভার্সিবল নেচার আছে। একটু আগে ধরো এটা কোনো গ্যাস প্লাস সলিড, সলিডটা হচ্ছে তোমার অ্যাবজর্বেন্ট, অধিশোষক, আর গ্যাসটা হচ্ছে মনে করো অ্যাবজর্বেট, কোনো একটা অধিশোষিত পদার্থ। তো জেনারেলি কি হয়, যখন তোমার অ্যাবজর্পশন হয়ে যাবে গ্যাস অন সলিড, গ্যাস অন সলিড, হ্যাঁ এটা দেখাচ্ছি আমি, গ্যাস অন সলিড, বা এরকম ভাবে লিখি বুঝতে সুবিধা হবে তোমার। গ্যাস অন সলিড মানে সলিডের সারফেসের উপর গ্যাসটা অ্যাবজর্ব হয়েছে এবং সাথে সাথে কিছু হিট রিলিজ করবে, ডেল্টা এইচ, কিছু হিট তোমার রিলিজ করবে। হিট লিখে দিতে, হিট লিখে দিই,
কিছু হিট রিলিজ করবে। এটা তোমরা পড়লাম যে কোনো অ্যাডজর্পশন প্রসেসে কি হবে, অ্যাডজর্পশন প্রসেস ইজ এক্সোথার্মিক, এটা তোমরা পড়লাম। তাহলে গ্যাস প্লাস সলিড, গ্যাস অন সলিড মানে অ্যাডজর্ব হলো এবারে এবং কিছু হিট রিলিজ করছে। এবার প্রসেসটাকে আমি বলছি কেন, এই প্রসেসটাকে আমি রিভার্সিবল বলছি কেন, মানে এটা বিপরীতমুখী হয়, উভমুখী কেন এরকম? তার কারণ দেখো আমি একটু আগে তোমাকে বলেছিলাম, দুটো এফেক্টের কথা বলেছিলাম। প্রথমে একটা প্রেশারের এফেক্ট বলি। যত আমি প্রেশার ইনক্রিজ করব, ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে কোনো একটা সলিড রয়েছে এবং তার মধ্যে কোনো একটা পার্টিকুলার গ্যাস রয়েছে, তাহলে গ্যাসটা তো ওর উপরে অ্যাবজর্ব হচ্ছে, ন্যাচারাল নিয়মই হচ্ছে। এবার যদি ওই কন্টেনারের উপরে আমি যদি প্রেশার অ্যাপ্লাই করি, ওই কন্টেনারের উপরে বা একটা পিস্টন দিয়ে, যেখানে এয়ার বেরোতে পারবে না, আমি যদি কম্প্রেস করি, প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি আই এম ফোর্সিং দ্য গ্যাস মলিকুলস টু গো ক্লোজ নিয়ার টু দ্য সারফেস অফ দ্য অ্যাডসর্বেন্টের সারফেসের কাছাকাছি যাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি আই এম ফোর্সিং দ্য গ্যাস মলিকুলস। আমি প্রেশার অ্যাপ্লাই করছি মানে কি, আমি প্রেশার অ্যাপ্লাই করছি তার মানে আমি গ্যাস মলিকুলগুলোকে আরও কম্প্রেস করে যদি সারফেসটা এখান থেকে সারফেসের কাছাকাছি পৌঁছে দিচ্ছি। উই আর অ্যাকচুয়ালি ফোর্সিং দ্য গ্যাস মলিকুলস টু গো নিয়ার দ্য সারফেস অফ দ্য অ্যাডসর্বেন্ট। তো যত বেশি সারফেসের কাছে যাবে তত তোমার কী হবে, অ্যাডসর্পশন হবে, বেশি বেশি করে অ্যাডসর্পশন হবে। যদি প্রেশারটা রিলিজ করে দাও, তাহলে জোর করে যাদেরকে বসিয়েছিলে, প্রেশার যেই রিলিজ হবে, যখন এখন লকডাউন, আমাদেরকে জোর করে ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছে, যখনই প্রেশার রিলিজ হবে তখন আমরা কী হবে, কিলবিল করে বাইরে বেরিয়ে যাবো সবাই। তো এই ঘটনাটা এখানে করবে, তুমি প্রেশার অ্যাপ্লাই করে জোর করে গ্যাসগুলোকে অ্যাবজর্ব করিয়েছো, প্রেশারটা যেই রিলিজ করবে অ্যাবজর্ব গ্যাসের কিছু অংশ কিন্তু বেরিয়ে আসবে, তার রিভার্সেবল হবে। এটা গেল প্রেশারের এফেক্ট। টেম্পারেচারের এফেক্ট, অ্যাডসর্পশন ইজ এক্সোথার্মিক প্রসেস, অর্থাৎ অ্যাডসর্পশনের সময় হিট রিলিজ করে, তাই তো? তা তুমি যদি সিস্টেমের তাপমাত্রা বাড়িয়ে দাও, হিট যদি বাড়িয়ে দাও, যে কোনো এক্সোথার্মিক প্রসেসে তুমি যদি হিট বাড়াও, তাহলে সে কী করবে, সেই এক্সট্রা হিটকে নালিফাই করার চেষ্টা করবে। তাহলে ফরওয়ার্ড প্রসেস, অর্থাৎ যখন অ্যাডসর্পশনটা হচ্ছে তখন তোমার হিট রিলিজ করছে, তারপর তুমি যদি হিটটা বাড়াও তাহলে সেই এক্সট্রা হিটকেও নালিফাই করবে কী করে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা করবে, অর্থাৎ এবার বিশোষণ ঘটাবে যাতে এই হিটটা কমে যায়। বা তুমি থার্মোডাইনামিক্সের রেসপেক্টটাও বলতে পারো, সেই যে বলেছিলাম ডেল জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস বলেছি। আমি বললাম লোয়ার টেম্পারেচারে তোমার ব্যাপারটা ফেভার, যত টেম্পারেচার লো রাখবে তত অ্যাডসর্পশনটা ভালো হবে। যদি টেম্পারেচারটা বাড়িয়ে দাও তাহলে অ্যাডসর্পশনটা বন্ধ হয়ে যাবে, তখন কি বললাম, উল্টো ঘটনাটা ঘটবে, একটু আগে বলে এসেছি। তার মানে দেখো, প্রেশার এবং টেম্পারেচারের কন্ডিশনে আমি অ্যাডসর্পশন প্রসেসটা, ফিজিক্যাল অ্যাডসর্পশন বেসিক্যালি আমার রিভার্সেবল নেচারের হতে পারে। প্রেশার যদি বাড়িয়ে দাও ফরওয়ার্ড যদি হয়, প্রেশার কমালে কিন্তু ব্যাকওয়ার্ড হবে। টেম্পারেচার কমালে যেমন যদি ফরওয়ার্ড হয়, অ্যাডসর্পশন হয়, টেম্পারেচার যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু ব্যাকওয়ার্ড হবে। অর্থাৎ এই কারণে ফিজিক্যাল অ্যাডসর্পশনের মধ্যে তোমার রিভার্সেবল নেচার রয়েছে। তাহলে এই পয়েন্টটা বললাম, রিভার্সেবল নেচার বলা হয়ে গেল। সারফেস এরিয়া, অ্যাডসর্পশন একটা সারফেস ফেনোমেনন, সারফেসের উপর অ্যাডসর্পশন ঘটছে। এটা তো খুব কমন ব্যাপার যে সারফেস এরিয়া যত বাড়িয়ে দেবে তুমি তত বেশি অ্যাডসর্পশনের জায়গা বেড়ে যাবে। সুতরাং সারফেস এরিয়া যত বাড়বে, রেট অফ অ্যাডসর্পশন তত বাড়বে। ক্লিয়ার? তাহলে উইথ দ্য ইনক্রিজ অফ দ্য সারফেস এরিয়া হোয়াট উইল হ্যাপেন, দ্য রেট অফ ফিজিক্যাল অ্যাডসর্পশন উইল ইনক্রিজ। কেমিক্যাল অ্যাডসর্পশনে একই ঘটনা ঘটবে যদিও। আচ্ছা, নেক্সট হচ্ছে হিট অফ দ্য অ্যাডসর্পশন। ফিজিক্যাল অ্যাডসর্পশনটা একটা উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য হয়। যেহেতু একটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য হয়, তাহলে এখানে যে এনার্জিটা রিলিজ হয় তার অ্যামাউন্টটা কিন্তু খুবই কম। অর্থাৎ অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ রিলিজড ইজ নিয়ারলি 20 to 40 কিলোজুল পার মোল। 20 to 40 কিলোজুল পার মোল। অর্থাৎ হিট অফ অ্যাডসর্পশন ইজ অ্যারাউন্ড 20 to 40 কিলোজুল পার মোল। নেক্সট হচ্ছে মোনোলেয়ার ফরমেশন और মাল্টিলেয়ার ফরমেশন। লেয়ার ফরমেশন, মোনোলেয়ারটা বাদ দিলাম, লেয়ার ফরমেশন। দেখো, এই একটা সারফেস, যেহেতু এর মধ্যে কোনো স্পেসিফিক নেচার নেই, তাহলে কি হবে, এখানে কিছু সেট অফ মলিকুল অ্যাডসর্ব হলো, প্রথমে একটা লেয়ার তৈরি হলো। অ্যাডসর্পশনের জন্য বা ফিজিক্যাল অ্যাডসর্পশনের কি হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স তো তখনও রয়েছে, তাহলে এর উপরে আরো কিছু লেয়ার তৈরি হতে পারে, অর্থাৎ আরো এক ধাপ অ্যাডসর্পশন কিন্তু হতে পারে। বিকজ কি বললাম, এখানে যেহেতু একটা অ্যাট্রাকশন ফোর্স রয়েছে এবং অ্যাট্রাকশন ফোর্স
তোমার একটা লেয়ারের পরেই যে শেষ হয়ে যাবে অ্যাট্রাকশন ফোর্সটা তা কিন্তু নয়, পরবর্তী লেয়ারগুলোর দিকেও কিন্তু থাকতে পারে। যেমন ধরো চুম্বকের উপর, চুম্বকের তুমি একটা লেয়ারে যদি একটা লোহার গুঁড়ো ছড়িয়ে দাও, তারপরে যদি আবার একটা লেয়ার তুমি ছড়িয়ে দিলে, তারপরে যদি আবার লোহার গুঁড়ো ছড়াও, তাহলে কি অ্যাবজর্ব হবে না? হবে। তো অ্যাট্রাকশন ফোর্স একটা রেঞ্জ আছে, একটা পাল্লা আছে, সেই রেঞ্জের মধ্যে যতক্ষণ লোকজন থাকবে ততক্ষণ অ্যাট্রাক্ট করবে। সুতরাং এখানে মাল্টিপল লেয়ার ফর্মেশন কিন্তু পসিবল। নেক্সট আমরা যে অংশটাতে যাব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল অ্যাবজর্পশন। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল অ্যাবজর্পশন। কেমিক্যাল অ্যাবজর্পশন, প্রথম কথা যেটা বলছে যে কেমিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে হাইলি স্পেসিফিক, বিকজ কেমিক্যাল অ্যাবজর্পশনটা হয়তো কেমিক্যাল বন্ড ফর্মেশনের মাধ্যমে, আর তোমরা এটা ভালো করে জানো যে কেউ যারটার সঙ্গে কেমিক্যাল বন্ড তৈরি করে না, তাই না? তাহলে যেহেতু কেমিক্যাল বন্ড ফর্মেশন ব্যাপার আছে এবং কেমিক্যাল বন্ড ফর্মেশন সিলেক্টিভ, সবাই সবার সাথে বন্ড ফর্ম করে না, তাহলে আমি বলতেই পারি কেমিক্যাল অ্যাবজর্পশনটাও সিলেক্টিভ, অর্থাৎ সমস্ত কিছুরই কেমিক্যাল অ্যাবজর্পশন হবে তা কিন্তু নাও হতে পারে। ক্লিয়ার? সেকেন্ড, নেচার অফ গ্যাস। নেচার অফ গ্যাস, নেচার অফ গ্যাস মানে কোন নেচার অফ গ্যাস? এখানে যেহেতু কেমিক্যাল বন্ড, সুতরাং যে সমস্ত গ্যাসগুলো অ্যাডজর্বেন্টের সঙ্গে রিয়াক্ট করবে সেই সমস্ত গ্যাসই অ্যাডজর্ব হবে। যারা বেশি রিয়াক্ট করে তারা বেশি অ্যাডজর্পশন হবে, যারা কম রিয়াক্ট করে তারা কম অ্যাডজর্ব হবে, বা যে সমস্ত গ্যাস রিয়াক্ট করে না সে সমস্ত গ্যাস অ্যাডজর্বই হবে না। যেহেতু এখানে কেমিক্যাল বন্ড ফর্মেশনের ব্যাপার আছে, সুতরাং যে সমস্ত গ্যাসগুলো ওই যার উপর তুমি অ্যাডজর্ব করাতে চাইছো তার সঙ্গে যদি রিয়াক্ট করে, যেমন ধরো ডি ব্লক এলিমেন্টগুলোর সঙ্গে হাইড্রাইড ফর্মেশন হয়। হাইড্রোজেন গ্যাসগুলো জেনারেলি ডি ব্লক এলিমেন্টগুলোর উপরে অধিশোষিত হয়, কারণ হাইড্রাইড তৈরি হয় ওখানে। আবার মেটালের উপরে অক্সিজেনগুলো, মেটাল অক্সাইড জেনারেলি তৈরি হয়, মেটালের উপরে অক্সাইডগুলো বেশি অ্যাবজর্পশন হয়, মানে ডি ব্লকগুলো বাদ দিয়ে। ক্লিয়ার? তো ডিপেন্ড করছে যে কোন গ্যাসকে তুমি অ্যাবজর্ব করাচ্ছো এবং সেই গ্যাসটা রিয়াক্ট করে কিনা। যদি রিয়াক্ট করে তাহলে অ্যাবজর্পশন হবে, যদি রিয়াক্ট না করে তাহলে কিন্তু অ্যাবজর্পশন হবে না। নেক্সট হচ্ছে আগেরটা বলছিলাম রিভার্সেবল, রিভার্সেবল ফিজিক্যাল, এটা হচ্ছে ইররিভার্সেবল নেচারের। আমি লিখছি না, লিখে নাও, ইররিভার্সেবল অর্থাৎ বিপরীতমুখী হবে না, একমুখী এটা। কেন? কেমিক্যাল বন্ড তো আর ইজিলি ব্রেক করা যায় না, একবার ফর্ম হয়ে গেলে মানে তুমি সহজে ব্রেক করে দেবে তা নয়। আগেরটা কি ছিল? একটা উইক অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন কি ছিল? একটা উইক অ্যাট্রাকশন ফোর্স ছিল, কোনো কেমিক্যাল বন্ড ছিল না। ফলে কি হলো, প্রেসার বা টেম্পারেচারকে তুমি যদি চেঞ্জ করে দাও, প্রেসার বা টেম্পারেচার তুমি চেঞ্জ করে দাও, তাহলে বন্ড ব্রেক করে কিন্তু রিভার্স করে যাবে। কিন্তু কেমিক্যাল বন্ড মানে তো ফর্ম, স্ট্রং বন্ড হয়ে গেছে, এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাহলে একবার যুক্ত হয়ে যাওয়া মানে তাকে সহজে কিন্তু ফেরত মানে ব্যাকওয়ার্ড পাঠানো যাবে না, অর্থাৎ ওখান থেকে সহজে ডিসঅপশন করানো যাবে না। অর্থাৎ একবার অ্যাডসর্পশন হলে সেখান থেকে ডিসঅপশন বা বিশোষণ সহজে কিন্তু হবে না। সুতরাং এই কারণে কেমিক্যাল অ্যাডসর্পশন হচ্ছে মারাত্মকভাবে একমুখী নেচারের বা ইররিভার্সেবল ইন নেচার, ওয়ান ডিরেকশনাল। বুঝছে? নেক্সট এখানে বলি লেয়ার ফর্মেশনের ব্যাপারটা বলি। লেয়ার ফর্মেশন ফিজিক্যাল অ্যাডসর্পশনে কি দেখলাম? ফিজিক্যাল অ্যাডসর্পশনে দেখলাম যে সেখানে মাল্টি লেয়ার ফর্মেশন হতে পারে, বিকজ ওটাতে একটা রেঞ্জ অফ অ্যাট্রাকশন ফোর্সের উপর ডিপেন্ড করে, কতটা রেঞ্জ অবধি অ্যাট্রাকশন ফোর্সটা রয়েছে, সেই রেঞ্জের মধ্যে যতজন আসবে তারা সবাই অ্যাডজর্ব হয়ে যাবে, তো পরপর লেয়ার হবে। কিন্তু এখানে তো বন্ড ফর্মেশনের ব্যাপার আছে, অ্যাডজর্বেন্টের সঙ্গে বন্ড ফর্ম হবে। তাহলে প্রথমে যে লেয়ারটা এসে বসলো তারা তো বন্ড করে নিয়ে সব জায়গা অকুপাই করে দিল। প্রথমে যে লেয়ারটা তৈরি হলো সেই লেয়ারটা কি করলো, সমস্ত জায়গায় বন্ড তৈরি করে দিয়ে সমস্ত জায়গাটাকে অকুপাই করে শেষ করে দিল, নষ্ট করে দিল, বা শেষ পুরোটাই কমপ্লিট করে ফেললো। তাহলে আর অ্যাডজর্বেন্টের উপরে আর কোনো জায়গা ফাঁকা নেই। তাহলে নেক্সট যারা আসবে তারা কার কাছে বন্ড করবে, কার সাথে বন্ড করবে? অ্যাডজর্বেন্টের সঙ্গে তারা বন্ড করতে পারছে না। সো মাল্টি লেয়ার ফর্মেশন ইন কেস অফ কেমিক্যাল অ্যাডসর্পশন জেনারেলি হয় না। ক্লিয়ার? আর সারফেস এরিয়াটা তো একই রকম ব্যাপার ডিপেন্ডেন্ট। সারফেস এরিয়া ব্যাপারটা এখানেও রয়েছে, যত বেশি সারফেস এরিয়া বাড়বে তত বেশি তোমার অ্যাডসর্পশন রেটটাও বাড়বে। ঠিক আছে? আর লাস্ট যে কথাটা বলার সেখানে, এটা কি বলার এখানে, লাস্ট যে কথাটা তোমাকে এখানে বলার সেটা হচ্ছে কখনো কখনো কোনো অ্যাডসর্পশন ইনিশিয়ালি ফিজিক্যাল অ্যাডসর্পশন হলেও, ইনিশিয়ালি সেটা ফিজিক্যাল অ্যাডসর্পশন, বাট সার্টেন টাইম পরে মানে লোয়ার টেম্পারেচার রেঞ্জে একটা ফিজিক্যাল অ্যাডসর্পশন, বাট যদি টেম্পারেচারটাকে একটু ইনক্রিজ করে দিই, একটু হাই করে দিই,
তখন সেটা কেমিক্যাল অ্যাডজর্পশনে কনভার্ট হয়ে যায়, তখন সেটা কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশনে কনভার্ট হয়ে যায়। যেমন ধরো নিকেলের উপরে, নিকেলের একটা ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার আমি নিলাম, এখানে ইনিশিয়ালি হাইড্রোজেন গ্যাসটা কিন্তু ফিজিক্যাল অ্যাডজর্পশনের জন্য অ্যাবজর্ব হয়েছিল লোয়ার টেম্পারেচার রিজিয়নে, বাট উইথ দ্য ইনক্রিজিং টেম্পারেচার কি হয়, জেনারেলি কি হয়, এখানে একটা স্ট্রং কেমিক্যাল বন্ড হয়ে যায় আর এই বন্ডটা ব্রেক করে যায়, তখন জেনারেলি কি হয়, এটা কেমিক্যাল অ্যাডজর্পশনে কনভার্ট হয়ে যায়। কেন এই ঘটনাটা ঘটলো? হাই টেম্পারেচার কেন কেমিক্যাল অ্যাডজর্পশনে হলো, লো টেম্পারেচার কেন নয়? বিকজ দ্য কেমিক্যাল অ্যাডজর্পশন মানে কেমিক্যাল বন্ড ফর্মেশন, আর যে কোনো কেমিক্যাল বন্ড ফর্মেশনের জন্য ইনিশিয়ালি মলিকুলগুলোকে রিয়াক্ট করাতে গেলে একটা এনার্জি সাপ্লাই করতে হয়, সেই এনার্জিকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। সুতরাং ইনিশিয়ালি যে টেম্পারেচারটা আমরা ইনক্রিজ করছি, সেই টেম্পারেচারটা কি করে, যদি এই দুটো গ্যাসের মধ্যে মানে এই গ্যাসটা আর এই সলিডটার মধ্যে রিয়াক্ট করার জন্য যে এনার্জি দরকার হয় সেই এনার্জি সাপ্লাই করে দেয়, তাহলে কিন্তু তারা রিয়াক্ট করে নেবে। কি বললাম, যে কোনো কেমিক্যাল বন্ড ফর্মেশনের জন্য ইনিশিয়ালি কি লাগে, আমাদের কিছু এনার্জি ইনপুট করতে হয়, এনার্জি দিতে হয়। এনার্জিটা কি হয়, আমরা কখনো হিটের মাধ্যমে দিই, কখনো সূর্যালোকের মাধ্যমে দিই, তাই না, বা পরিবেশ থেকে নিয়ে নেয়। তাহলে এনার্জিটা যদি কেমিক্যাল বন্ড ফর্মেশনের জন্য যতটা এনার্জি লাগে, তুমি যদি সেই সময় এনার্জি দিয়ে দাও, তখন কি করবে, ওরা কিন্তু বন্ড তৈরি করে নেবে। এই জন্য জেনারেলি লো টেম্পারেচার যেগুলো ফিজিক্যাল অ্যাডজর্পশন, কিছু কিছু ক্ষেত্রে টেম্পারেচার রাইজ, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে টেম্পারেচার রাইজ করলে ওরা কেমিক্যাল অ্যাডজর্পশনে কনভার্ট হয়ে যায়। বিকজ তুমি যখনই টেম্পারেচার হাই করছো, তুমি সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করছো, সেই এনার্জিটা ওদের কেমিক্যাল বন্ড তৈরি করার জন্য যে অ্যাক্টিভেশন এনার্জি লাগে, সেই এনার্জিটাকে সাপ্লাই করে দেয়। সাপ্লাই করে দিলে তখন কী করবে, ওরা কিন্তু তোমার রিয়াকশন করা স্টার্ট করে দেবে। তো যাই হোক, এই আমাদের বলার ছিল, এখানে কেমিক্যাল অ্যাডজর্পশন নিয়ে এইটুকু বলার ছিল। আর হিট অফ অ্যাডজর্পশন ইজ দ্য লাস্ট পয়েন্ট। হিট অফ অ্যাডজর্পশন, হিট অফ অ্যাডজর্পশনটা হচ্ছে এখানে লাস্ট কথা কেমিক্যাল অ্যাডজর্পশনের। এইখানে যেহেতু এখানে কেমিক্যাল বন্ড ফর্ম হয়, সুতরাং হিট অফ অ্যাডজর্পশন ফর এনি কেমিক্যাল অ্যাডজর্পশন প্রসেস ইজ জেনারেলি হাই, এবং অনেকটাই বেশি দেন তোমার ফিজিক্যাল অ্যাডজর্পশন। এর যে রেঞ্জ আছে, সেই রেঞ্জটা তোমার 80 থেকে 240 কিলোক্যালোরি পার মোল। মানে যখন কেমিক্যাল অ্যাডজর্পশন হয়, তখন যে এনার্জি রিলিজ হয়, তার অ্যামাউন্টটা কিন্তু জেনারেলি অনেকটাই বেশি। তো যাই হোক, লেকচার নাম্বার 3টা আমরা এখানেই কমপ্লিট করলাম। লেকচার নাম্বার 4-এ আমরা যাবো অ্যাডজর্পশন আইসোথার্মস নিয়ে আলোচনা করব, আর ফিজিক্যাল অ্যাডজর্পশন কেমিক্যাল অ্যাডজর্পশনের মধ্যে একটা ব্রিফ পার্থক্য বলে দেবো। আপাতত এই লেকচারটা আমরা এখানেই এন্ড করছি। টাটা।